এবারে নির্বাচনে সবকিছুই খানিকটা জোট পাকানো হতে চলেছে। কেন বলুন তো? কারণ একদিকে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথমে যে বিষয়গুলো বলা হয়েছিল সেগুলো কেমন যেন এক এক করে নির্বাচন কমিশন প্রত্যাহার করে নিচ্ছে, এবং আরেক দিকে দেখা যাচ্ছে যে জিনিসগুলো খুব সহজে হতে চলেছিল, যেহেতু এখন সময় খুব কমে যাচ্ছে, তাই সেই জিনিসগুলো আরো কঠিন হতে চলেছে নির্বাচনী প্রক্রিয়ায়। এটার আশঙ্কা এর আগে একাধিক রাজনৈতিক পর্যবেক্ষক থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত তার আক্রমণের মধ্যে কিন্তু সামনে রেখেছেন। তো আমরা বিষয়গুলোকে একটু এক এক করে ভাগ করে দেখি। প্রথম বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনের নির্ঘণ্ট কবে প্রকাশ করা হবে, কবে নির্বাচনের তারিখ ঘোষণা কবে হবে, এই নিয়ে একটা প্রশ্ন, একটা জল্পনা অনেক দিন ধরে চলছে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যখন যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, তারপরে ভোটের ঘোষণা হবে, কোন তারিখ থেকে ভোট শুরু হবে সেই ঘোষণাগুলো ফাইনাল লিস্ট বেরোনোর পর হবে। কারণ ফাইনাল ভোটার লিস্ট যতদিন না বেরোচ্ছে ততদিন তো নির্বাচন ঘোষণা করা যাবে না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে সেই তথ্য পাঠাতে হবে। তাহলে কোন বিধানসভায় কতজন ভোটার পড়ে রইলেন, রাজনৈতিক দলগুলো সেই অনুযায়ী তাদের স্ট্র্যাটেজি করবে, কতগুলো মিছিল, কতগুলো সভা, কিভাবে তারা প্রত্যেকটা বিধানসভাকে দেখবে, সবকিছু এটা শাসক বিরোধী সকলের জন্য প্রযোজ্য। এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে এবার এমন একটি প্রয়াসের কথা সামনে রাখা হয়েছিল যার মাধ্যমে ভোট চুরির বিষয়টা থেকে রেহাই পাওয়া যাবে এবং প্রত্যেকটা বুথে নিরাপত্তা পাওয়া যাবে। সেই কথাটাই একটু পরেই আসি। এখন নির্বাচন কমিশন বলছে যে ভোটার তালিকা চূড়ান্ত এসআইআর এর পর যেটা বেরোনোর কথা রয়েছে, সেই চূড়ান্ত তালিকা পুরোটা প্রকাশ হবার আগেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে। কবে থেকে ভোট সেই তারিখ ঘোষণা হয়ে যেতে পারে, সেখানে কোনো রকম সমস্যা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কথা সামনে রাখা হয়েছে। অর্থাৎ কিনা ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর আগেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে, এই বিষয়টা সামনে এখন রাখা হচ্ছে। এবং নির্বাচন কমিশন বলছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকা বেরোবে। যে কটা তালিকা মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বেরোবে সেই সব কটাকে নিয়ে নির্বাচনে যেতে হবে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের তরফ থেকে আগের দিনই একটা নির্দেশ সামনে রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বের করার যে কথা আছে, সেই 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনকে ভোটার তালিকা বের করতে হবে। তারপরে আরো যে ভোটার তালিকা বেরোবে সেগুলোকেও 28শে ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকার অংশ হিসেবেই ধরতে হবে, সেগুলোকে আলাদা করে ধরা যাবে না। অর্থাৎ বিষয়টা এরকমও নয় যে 28শে ফেব্রুয়ারি একটা লিস্ট বেরোবে এবং তার সাপ্লিমেন্ট হিসেবে তারপরে আর একটা লিস্ট বেরোবে, এবার এই দুটো মিলিয়ে চূড়ান্ত তালিকা না। তার মানে নির্বাচন কমিশন যেটা বলছে, ভোট ঘোষণা হয়ে যাবে, প্রার্থী ঘোষণা হয়ে যাবে, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত, তার মানে একাধিক সাপ্লিমেন্ট লিস্ট বেরোতে থাকবে এবং এই প্রত্যেকটাকে 28শে ফেব্রুয়ারি লিস্টের সঙ্গে স্টেপল করে একসঙ্গে জুড়ে চূড়ান্ত তালিকা হিসেবে ধরে নির্বাচনে যেতে হবে। এবার তার মানে বিষয়টা হচ্ছে খসড়া তালিকা থেকে 58 লক্ষের নাম বাদ পড়েছে, এটা আগেই বলা হয়েছিল, কিন্তু ফাইনালি কতজনের নাম বাদ পড়লো, কতজনের নাম থেকে গেল, এটা আপনি 28শে ফেব্রুয়ারিও জানতে পারবেন না, যখন ভোট ঘোষণা হবে তখনও জানতে পারবেন না, যখন প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাবে তখনও জানতে পারবেন না, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আপনি এটা জানতে পারবেন না। তার কারণ 28 তারিখ একটা তালিকা নির্বাচন কমিশন বের করবে, তারপরেও লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যগত অসঙ্গতি যাদের রয়েছে বা আনম্যাপড ভোটার যারা রয়েছেন তাদের তথ্য যাচাই চলতে থাকবে এবং ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকা বেরোতে থাকবে। কাজে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত জানা যাবে না যে ফাইনালি কতজনের নাম বাদ পড়লো, এবং কাজটা ওই মনোনয়নের শেষ দিন পর্যন্ত চলবে, তার মধ্যে হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে না। নির্বাচন কমিশন এমনটাই মনে করছে, এখনো পর্যন্ত এটা মনে করা হচ্ছে। আপনারা জানেন এর আগে অনেকবারই অনেক কিছু মনে করা হয়েছে, কিন্তু কোনোটাই কোনো তারিখে হয়নি। অলরেডি অন্যদিকে কিন্তু বিচারপতিদের একেবারে গ্রামকে গ্রাম খালি করে নিয়ে গিয়ে এসআইআর এর কাজে ঢোকানোর ব্যাপারটা শুরু হয়ে গেছে। জোর কদমে এসআইআর এর কাজ চলছে এবং সেখানে প্রচুর বিচারপতিদের আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথাও হয়তো 4 জন বিচারপতি রয়েছেন, তার মধ্যে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে। যেমন ধরুন বারাসাত আদালতের কথা সামনে আসছে, সেখানে 15 জন বিচারপতির আদালত বসে, সেখানে একজন জাজ সহ 8 জন অতিরিক্ত ডিস্ট্রিক্ট জাজ তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে 15 জনের মধ্যে 9 জন বিচারপতি চলে গেছেন, 6 জন মিলে এখন 15 জনের আদালতের কাজ সামলাচ্ছেন। এর ফলে যেটা হচ্ছে বেশিরভাগ আদালতেই এখন জামিন ছাড়া অন্য কোনো কাজ কিছু হচ্ছেই না। এই একটা দামের কথা আমি আগেই বলেছিলাম যে এসআইআর এর কাজ সম্পন্ন করার জন্য এর আগে যে পরিমাণ সংঘাত তৈরি হয়েছে, রাজ্যের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে অফিসার না দেওয়ার জন্য একটা দাম আমাদের দিতে হচ্ছে, বিচার প্রক্রিয়া আইনি ব্যবস্থার মাধ্যমে সেই দামটা দিতে হচ্ছে। আবার আরেক দিকে এই চূড়ান্ত তালিকা বেরোনোর আগেই যে ভোট ঘোষণা হয়ে যাচ্ছে তার মাধ্যমেও দামটা দিতে হচ্ছে। এবার আরেক দিকে আরো একটা বিষয় দেখুন, এসআইআর এর কাজ সময় মতো শেষ হচ্ছে না, এসআইআর শেষ হওয়ার আগেই ভোট ঘোষণা হয়ে যাবে। সেই কারণে আরো একটা বিষয় যেটা নির্বাচন কমিশন করতে পারছে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে এই রাজ্যে যেভাবে নতুন করে বুথ বিন্যাসের কথা ভাবা হয়েছিল সেরকমটা হচ্ছে না। আমাদের রাজ্যে মোটামুটি 80,000 মতো বুথ ছিল, 80,000 বুথই থেকে যাচ্ছে। কিন্তু এর আগে কি ঘোষণা করা হয়েছিল, নির্বাচন কমিশনের তরফ থেকে একটা নতুন বুথ বিন্যাসের কথা বলা হয়েছিল এবং তার মাধ্যমে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা আরো বাড়বে সে কথা বলা হয়েছিল। কিভাবে বলা হয়েছিল, এক একটা বুথ, যে বুথে 1200-র বেশি ভোটার রয়েছেন সেখানে কিন্তু আরেকটা নতুন বুথ করতে হবে, মানে এক একটা বুথে 1200-র বেশি ভোটার থাকতে পারবেন না। এইরকম কোন কোন বুথ রয়েছে সেগুলোকে চিহ্নিত করার কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল, যে এই বুথগুলোকে ভেঙে
ভেঙে আবার নতুন একটা বুথ করতে হবে। এর ফলে রাজ্যে আরো 14,000 বুথ বাড়বে এই পরিসংখ্যান সামনে রাখা হয়েছিল। মানে রাজ্যে 80,000 বুথ রয়েছে, আরো 14,000 বুথ হবে, মানে টোটাল বুথের সংখ্যা দাঁড়াবে 94,000। কিন্তু এখন নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে বলা হচ্ছে যে না, এরকমটা আমরা করছি না। এসআইআর এর কাজ শেষ না হওয়ার জন্য এই বুথ বিন্যাস করা যাচ্ছে না। যেহেতু মনোনয়নের শেষ দিন পর্যন্ত এসআইআর এর তালিকা বেরোতে থাকবে, তাই এই বুথ বিন্যাস করা যাবে না। অতএব যে কটা বুথ ছিল সে কটাই থাকবে। দেখুন, নির্বাচন কমিশন সাধারণত যা যা সিদ্ধান্ত নেয় সেগুলো প্রত্যেকটাই আমাদের রাজ্যের শাসক দল বিরোধিতা করে থাকে। কিন্তু এই একটা সিদ্ধান্ত যখন আমাদের নির্বাচন কমিশনের তরফ থেকে সামনে এসেছিল যে বুথের সংখ্যা বাড়ানো হবে, 1200-র বেশি ভোটার একটা বুথে থাকবে না, এটা এই কারণেই যে ভোট চুরির বিষয়টাকে যাতে আটকানো যায় এবং তারই সঙ্গে নিরাপত্তাও যাতে পর্যাপ্ত পরিমাণে প্রদান করা যায় ভোটারদের, সেই কারণেই বলা হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো বিরোধিতা ছিল না। এর কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের আর যে রাজনৈতিক দলগুলি রয়েছে, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এখন হুমায়ুন কবিরের রাজনৈতিক দল বলুন বা বিজেপি বলুন, কারোরই পশ্চিমবঙ্গের সবকটা বুথে এজেন্ট দেওয়ার মতো শক্তি নেই। এবার বুথের সংখ্যা যদি আরো বাড়ে তাহলে এই প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের উপরে চাপ আরো বাড়বে, আরো বেশি তারা বুথে এজেন্ট দিতে পারবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সেই শক্তি রয়েছে। অতএব তৃণমূলের জন্য এটা বেশ একটা হাসির কারণ ছিল যে আমাদের তো চাপ নেই, ওরাই এজেন্ট দিতে পারবে না। প্রতিটা বিরোধী দলের ক্ষেত্রে এটা সত্যি ছিল। কিন্তু এখন যখন নির্বাচন কমিশন এই কথা জানিয়ে দিয়েছে যে বুথের সংখ্যা বাড়ছে না, এই বুথ বিন্যাসটা করা যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসের এই হাসির কারণটাও যেমন উধাও হয়ে যাচ্ছে, তেমনি আবার তাদের জন্য একটা ছোট্ট ফুসকুড়ির ব্যথাও থেকে যাচ্ছে। যে বিষয়টা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছিল পশ্চিমবঙ্গে যে বহুতলগুলো রয়েছে সেখানে আলাদা করে বুথ করা হবে, সেটা হচ্ছে, এবং বহুতলগুলোর জন্য আরো এক্সট্রা করে 60 থেকে 70টা নতুন বুথ এবার বাড়তে চলেছে, সেই বিষয়টা নির্বাচন কমিশনের তরফ থেকে সামনে রাখা হয়েছে। আর এই বহুতলগুলোতে বুথ করার বিষয়টা গত বছরের মোটামুটি অগস্ট মাস থেকে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে চলেছেন যে এটা তারা কিছুতেই হতে দেবেন না, এটা তারা একেবারেই চান না। কারণ তৃণমূল কংগ্রেসের আশঙ্কা বহুতলে যদি বুথ হয় এটা কিন্তু তৃণমূলের জন্য হিতে বিপরীত করতে পারে। যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলছে বহুতলের এই বুথগুলো কিন্তু হবে। এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, আর সেটা হচ্ছে এসআইআর এর চূড়ান্ত তালিকা বেরোনোর পর যদি একজন ব্যক্তি দেখেন যে তার নাম ভোটার তালিকায় নেই, তখন তিনি কি করবেন। এর আগে যে কথাটা বলা হয়েছিল যে এসআইআর এর চূড়ান্ত তালিকা বেরিয়ে যাবে, ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি বেরিয়ে যাবে, সেদিন আপনি দেখবেন আপনার নাম যদি না থাকে তাহলে আপনি অ্যাপিল করতে পারবেন জেলা শাসকের কাছে, জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আপনি অ্যাপিল করতে পারবেন, অথবা ফর্ম 6 পূরণ করে নতুন ভোটার হিসেবেও অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার নামটা তারপর যুক্ত হয়ে যাবে। কিন্তু এখানে একটা কিন্তু ছিল যে মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর কিন্তু কোনো ব্যক্তি আর এই অ্যাপিল করতে পারবেন না, সেক্ষেত্রে তাকে কিন্তু একদম নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইবার আপনি দেখুন 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরোচ্ছে না, তারপর পর আরো তালিকা বেরোতেই থাকবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকা বেরোবে। এবার ধরুন যেদিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন তার ঠিক আগের দিন একটা চূড়ান্ত তালিকা বেরোলো, সেই তালিকায় কেউ দেখলেন যে তার নাম নেই, ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে এবং তার নাম নেই, সেক্ষেত্রে তিনি অ্যাপিলটা কবে করবেন? পরের দিনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হয়ে যাচ্ছে এবং তারপর তিনি আর অ্যাপিল করতে পারবেন না। তার মানে তিনি এবার আর ভোট দিতে পারবেন না এবং তাকে এই বিধানসভা ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন করে অ্যাপিল করার জন্য। এই সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে এবং এই প্রশ্নটাও থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 7ই মে, তার আগে ভোট করে ফলাফল বের করে দিতে হবে। এবার মার্চ মাসের মাঝামাঝি যদি ভোট ঘোষণা হয়, এপ্রিলের মাঝামাঝি যদি ভোট শুরু হয়ে যায়, তার মধ্যে এই চূড়ান্ত তালিকা বেরোবে তো, মানে 28শে ফেব্রুয়ারি লিস্ট বেরোলো, তারপর অল্প অল্প করে বেরোতে বেরোতে ফাইনালি এপ্রিল থেকে যদি ভোট শুরু হয়, তাহলে তার আগে অন্তত এই ভোটার তালিকা বেরোনোর কাজটা শেষ হয়ে যাবে তো। এখানে উত্তরটা হচ্ছে হওয়া উচিত। যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে, বিচারপতিরা যেভাবে কাজে নেমে পড়েছেন, যেভাবে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে হয়ে যাওয়া উচিত। কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এখানে একটা ভয়ের জায়গা থেকেই যায় যে আদৌ কাজটা শেষ হবে কিনা। রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, এখানে সবসময় যেটা হওয়া উচিত সেটা যে হবেই সেটা তো নয়। কখন যে যেটা হওয়া উচিত সেটা হয় আর কখন হয় না সেটা বোঝা খুব মুশকিল। এর আগেও আমি বারবার বলেছি যে সময়ের কাজ সময় শেষ না হওয়ার জন্য এখন এই যে সমন্বয়ের অভাব, এই যে রাজ্যের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে অফিসার না দেওয়া, এই সমস্ত কিছুর দাম চোকাতে হবে। আর দামটা কোনো নেতা নেত্রীরা চোকাবেন না, চোকাবেন সাধারণ মানুষ। এই যে কোনো একজন জেনুইন ভোটারেরও যদি নাম বাদ পড়ে যায় একদম শেষে মনোনয়ন জমা দেওয়ার আগের দিন গিয়ে যদি তিনি দেখেন যে কোনো লিস্টে তার নাম বেরোলো না, তাহলে তিনি কি করবেন? তিনি এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। এই যে দামটা, এটা সাধারণ মানুষকেই চোকাতে হবে। কিছু লোকজন রয়েছেন যারা হয়তো বলবেন আরে বাবা এটুকু তো হতেই পারে, আরে এবার ভোট দিলে না এবারের বিধানসভায় কি বা হবে, পরে দেবে ভোট। এই কথাগুলো না ততক্ষণ অব্দি বলা যায় যতক্ষণ না আপনার নিজের সঙ্গে হচ্ছে, যতক্ষণ না আপনার নিজের নামটা বাদ পড়ে যাচ্ছে। ওই যে কথা আছে না, বলে না যে ব্রিজ তৈরি করার জন্য জমি তো দিতেই হবে, এই কথা ততক্ষণই বলা যায় যতক্ষণ না আপনার জমির উপরে গিয়ে হাতটা পড়ছে। এই পরিস্থিতি তৈরি হতোই না যদি প্রথম থেকে সমন্বয়ের জায়গা থাকতো, যদি রাজ্য সরকার সহযোগিতা করতো, পর্যাপ্ত পরিমাণে অফিসার দিত। এই দিনটাই আমাদের আসতেই হতো না যেখানে আশঙ্কা করতে হবে যে একজন সাধারণ মানুষ যিনি জেনুইন ভোটার তিনি ভোট দিতে পারবেন না, ফাইনাল লিস্টে তার নাম থাকবে না, এইরকম জায়গা তৈরি হলেও হতে পারে। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের এসে দাঁড়াতেই হতো না। সময়ের কাজ সময় না করলে তার দামটা কাউকে না কাউকে চোকাতেই হয়, এটা কিন্তু আরো একবার প্রমাণিত।
আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়।